মেহেরাজের কণ্ঠে রাগ স্পষ্ট। নাবিলা আরো কিছু বলতে যাবে এগিয়ে, তখনই মেহেরাজের নজর যায় দরজার দিকে। সেখানে নিজের মার খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলে ওঠে, নাটক দেখতে এসেছো এখানে তোমরা? মেহেরাজের কথায় চমকে উঠল নাহিদা খাতুন সহ আসিয়া রহমান। নাহিদা খাতুন দরজা খুলে ভেতরে ঢুকে মেহেরাজ রেগে মায়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে আমার ঘরে প্রবেশ করার সাহস কোথায় পেল আম্মু? বলো, আসলে আসলে কি আম্মু? বাইরের লোক হঠাৎ আমার ঘরে প্রবেশ করবে, আমার কোনো প্রাইভেসি নেই। মেহেরাজের কথাটায় অপমানিত বোধ করলো আসিয়া রহমান। তাই মেহেরাজের দিকে তাকিয়ে বলল, আমরা কি বাইরের লোক বাবা? আপন মানুষও তো নয়। নয়তো আমার নামে এত বড় মিথ্যে অপবাদ ছড়াতে না আপনারা। মেহেরাজের কথার মানে বুঝতে পেরে চুপ হয়ে যায় আসিয়া রহমান। ছেলেকে রেগে যেতে দেখে নাহিদা খাতুন মেহেরাজের দিকে এগিয়ে এসে বলে, শান্ত হ বাবু, আমি পাঠিয়েছিলাম নাবিলাকে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। ওদের এখান থেকে যেতে বলো। নাহিদা আসিয়া রহমানের দিকে তাকালো, আরো বেশি অপমানিত হয় আসিয়া রহমান। মাথা নিচু করে বেরিয়ে দরজা পর্যন্ত যেতেই মেহেরাজ গম্ভীর কণ্ঠে বলে, আপনার এই টিকটক প্রতিবন্ধী মেয়েকেও সাথে করে নিয়ে যান। কথাটা বলেই নাহিদা এগিয়ে তাকিয়ে ধমকের কণ্ঠে বলে, এই মেয়ে কানে কথা যায় না, নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে, এখনো বের হও আমার ঘর থেকে। মেহেরাজ আর তাকালায় না, কাবার থেকে জামা কাপড় বের করে ঘরে নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে যায়। যাওয়ার আগে নাহিদা খাতুনের উদ্দেশ্য বলে, আম্মু, আমি এসে যেন দেখি ওরা আমার ঘর থেকে বেরিয়ে গেছে, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। মেহেরাজ আর না দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তখন নাহিদা খাতুন নাবিলার দিকে তাকাতে চোখ ছলছল করে নাবিলা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। নাবিলা খাতুন দুই টান টানাই পড়েন। এদিকে নিজের ছেলে, অন্যদিকে নিজের বোন আর বোনের মেয়ে, কোনোটাই সামলাবে। নাহিদা খাতুন মেহেরাজের বিছানায় গুছিয়ে দিতে শুরু করে হাত লাগে। সকালে সবার আজ দেরি করে ঘুম ভেঙেছে, শরীরটা ম্যাচ ম্যাচ করে। আলতাপ শেখার দোকানে যাবে না। খাদিজা খাতুনও আজ চোখে ঘুম লেপ্টে আছে, বুঝতে পারছে না আজ হলোটা কি। তবে সকাল সকাল শেখ বাড়ির আগমন হয়েছে তুহিনের। তুহিন এসে সব জানা সত্ত্বেও সিয়ামের খোঁজ করে, তারপর সবার সাথে কথা বলতে থাকে। আজ সকালে নাস্তা তোহা নিজের হাতেই বানিয়েছে। শ্রয়সী আজ বেলা করে ঘুমিয়েছে। সকালে খাওয়া দাওয়া শেষ করেই সোফায় বসে আছে সবাই। তখন তুহিন আলতাফ শেখের উদ্দেশ্যে বলে, আঙ্কেল, একটা কথা বলার ছিল। তুহিনের কথায় ঘুম ঘুম চোখে আলতাফ শেখ বলে, হ্যাঁ বাবা বলো। আসলে তুষির জ্বর, তোহার জন্য কান্নাকাটি করেছে, তাই যদি অনুমতি দিতেন দুই একদিনের জন্য তোহাকে একটু নিয়ে যেতাম। তুহিনের কথায় আলতাফ শেখ খাদিজা খাতুনের দিকে তাকাতে উনি মাথা নাড়ালো। তা দেখে আলতাফ শেখ বলেন, আচ্ছা নিয়ে যাও, সমস্যা নেই। সিয়াম আসার আগেই দিয়ে যাও, নয়তো বাড়িতে এসে তোহা মাকে না দেখলে বাড়ি মাথায় তুলবে। এ যেন মেঘনা চাইতেও জল। তুহিন মনে মনে খুশি হলো, যাক বাড়ি কেউ তাহলে সিয়ামকে বলবে না। তোহা ভদ্রতার খাতিরে শ্রয়সীকে সাথে নিয়ে চাইলে শ্রয়সী বাধা দেয়, কারণ আজ তার মেহেরোজের সাথে একটু বের হতে হবে। তাই শ্রয়সী বলে, না ভাবি, তুমি যাও, অন্য একদিন আমি ভাইয়া তুমি গিয়ে ঘুরে আসবো। তোহা আরো কিছু বলতে যাবে, তার আগে শ্রয়সী মাথা চুলে বলে ওঠে, তুমি তো জানো ভাবি কতটা পড়ার চাপ। আজ বা আবার দুপুর 2টায় যেতে হবে, ইমার্জেন্সি না গেলে রেগে যাবে স্যার। শ্রেয়সীর কথাটা সবাই স্বাভাবিক মনে করলেও তোহা বুঝতে পারলো আসলে কাহিনী। আর সে নিজেও চাচ্ছে না শ্রেয়সী যাক, যাচ্ছে ইনভেস্টিগেশন করতে সেখানে শ্রেয়সী কিভাবে নিতে। তাই তোহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ননদিনী। খাজা খাসিনের কথায় তোহা ঘরে চলে গিয়ে রেডি হতে। তোহা ঘরে এসে ছোট লাকেসে নিজের ল্যাপটপ আর কয়েকটা জামা কাপড় নিয়ে তারপর বেরিয়ে পড়লো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে গাড়িতে বসতে তোহা নিজের পরনের বোরকা খুলে ফেললো। তারপর তুহিনের দিকে তাকে বলো, এই সত্যি তুষির জ্বর? ও, তাও ভালো। নয়তো ছোট মানুষের নামে মিথ্যে বলার জন্য তোর কপালে দুঃখ ছিল। তুহিনের ওখানে যাবি নাকি আমার ফ্লাইটে যাবি? তোর ফ্লাইটে চল, বিকালে গিয়ে তুষিকে দেখে আসবো। আচ্ছা। তুই আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। এবারে কেউই জানে না যে তুষি তাদের আপন বোন না। এদিকে তুষিও জানে না তুষির আপন ভাই বোন না এরা। তবে তুষির বাবা মায়ের কাছে তার জন্মের আগ থেকে বড় হয়েছে বলে ভাই বোনের পরিচয় পেয়েছে। আর এই সত্যি হয়তো তুষিও জানবে না কখনোই। তোহাকে যেতে আলতাফ শেখ আবারও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। খাদিজা খাতুনও চোখে বারবার পানি দিয়ে কাজ না হয় মোবাইলে রশির দিকে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়তে, যাতে রান্নার আগেই উঠতে পারে। শ্রেয়সী বুঝে
বাবা মায়ের এমন ঘুমের কারণ যারা ফজরের নামাজে জেগে যায় তারা আজ এত ঘুমাচ্ছে, কয় সে। আর ভাবি তো ঠিক, তাহলে কি মা কোনোভাবে ঘুমের ওষুধটা খেয়েছে? আর খাবে কেন? নাকি কাল রাতে বাড়িতে কেউ এসেছিল? সে আর ভাবির উপরে ছিল বলে ঠিক আছে, আর নিচে তার বাবা মায়ের ঘর। শ্রেয়সী মাথা টাকার কথা আসতে মনে মনে বলে, নিশ্চয় কেউ ভাবির বাড়িতে বলে ডাকাত চুরি করে এসেছিল। ভাইয়া বাড়ি আসলে সব খুলে বলবো, নয়তো আমাদের তো বড় কোনো বিপদ হবে। যে ভাবনা সেই কাজ। শ্রেয়সী মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, ঘুমের ঘটনা আর শব্দের ঘুম ভাঙার কথা বলে দেবতায় আর বাড়ি ভাই বাড়ি আসলে আপাতত বাবা মাকে কিছু বলবে না, নয়তো চিন্তা করবে। শ্রেয়সী আর কিছু না ভেবে নিজের ঘরে ঢুকে পড়ে। ইরু মনে হয় পড়তে যাওয়ার সময় আর ফাহিমের দেখা পাওয়া যায় না। রাস্তার পাশে সে চায়ের দোকানটায় অন্য লোকজন দাঁড়িয়ে চা খেলেও ফর্মাল প্যান্টের সাথে চেক শার্ট প্রায় ফাহিমের আর দেখতে পায় না ইরু। খুব খারাপ লাগে, নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। চোখ জোড়া বারবার লোকটাকে খুঁজে বেড়ায়, একবার যদি দেখাবে তো মাপ চেয়ে নিত। এই 2 দিনে ইরু অনুভব করেছে আসলে সে ফাহিমের নামে লোকটাকে ভালোবাসে। সেজন্য তো লেটার্স সাথেই খারাপ ব্যবহার করা মনে আসতেই নিজের উপর রাগ উঠেছে। চোখের কোণে নোনা জল এসে ভিড় করে। ইরু এই 2 দিনও রোকেয়ার হাতে মার খেয়েছে, গরম পানির ছেঁকাও খেয়েছে, তবে আর ব্যথা লাগেনি। কারণ মনটা ক্ষত বিক্ষত হয়ে শরীরে ব্যথা লাগে। ইরু কাঁদেনি কেন, সেজন্য রোকেয়া তার পিছিয়ে নোংরা তুলে যেভাবে রাস্তায় ফেলে পিটায়, ঠিক সেভাবে। শরীরে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধেছে। ইরু আর ভালো লাগছে না। লোকটার কাছে সেই দিনের ঘটনার জন্য মাপ চাইতে পারলেও সব খুলে বলতে পারলে হয়তো ভালো লাগতো। বারবার আটকে যাওয়া দীর্ঘশ্বাসটা ছাড়তে পারতো। লোকটা কি তাকে মাফ করবে, নাকি আরো অপমান করে তাড়িয়ে দেবে? আসলে কেনই বা অপমান করবে না ইরু? কি আদৌ তার যোগ্য? ইরু আর ভালো লাগে না। লোকটাকে ভীষণ দেখতে মন চাচ্ছে, জোর করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। চায়ের দোকানে ফাহিম ছিল না বলে ইরু ঘরে নিজে কষ্ট কামাতে পাশে গলি রাস্তা দিয়ে এসেছে। ইরু ভাবেও হয়তো অভাগীদের কপাল সবসময় খারাপ হয়, তাই তারা কিছু মূল্য দিতে জানে না। বুকের ভেতর মুড়ে উঠতে ইরো, চোখের পানি টলমলে উঠে ইরো চোখ থেকে পানি পড়ার আগেই উড়াল দিয়ে মুছে নেয়, সাথে সাথে কয়েক বুকের সাথে ধাক্কা খায় সে। মাথায় গিয়ে ঠেকে তার বুকের মাঝে খানেক। ইরো কিছু বুঝে ওঠার আগে লোকটা শক্ত করে নিজের বুকে চেয়ে রইল ইরোকে। হাইওয়ে দিয়ে ছুটে চলেছে একটা কালো রঙের MT-5 মডেলের বাইক। মিডিয়াম স্পিডে চলেছে বাইকটি, অজানা গন্তব্যে যতদূর চোখ যায় আজ তত দূর যাবে দুজন। মেহরোজের বাইকের গতির সীমানা বাড়িয়ে বলে, ভালো করে ধরে বসুন মিসেস, ঘাড় নয় বুক ঝাপটে ধরুন যেখানে আপনার স্থায়ী বসবাস। মেহরোজের হেলমেট ভেতরে কথা বলা স্পষ্টগুলো বুঝতে পারলো, ধরে আসতে কথা শুনেছে। ঘর থেকে হাত নামিয়ে লজ্জায় জড়িয়ে ধরছে পারছে না শ্রেয়সী। কিভাবে ধরবে তা দেখে মেহরোজের হঠাৎ দুহাত বাইকের হ্যান্ডেল থেকে ছেড়ে দিতে দুটো পেছন করে শ্রেয়সীর হাত জোড়া নিজের বুকের সাথে রেখে বলে, এভাবে ধরে বসুন। লজ্জার কিছু নেই, আমি আপনার অর্ধাঙ্গ। এদিকে মেহরোজের এমন কাণ্ড অবাকের পাশাপাশি চরম ভয় পায় শ্রেয়সী। একে তো হাইওয়ের ফাঁকা রাস্তা, তারপর ভালো স্পিডে চলেছে বাইক, সেখানে এই লোক হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে। শ্রেয়সী হেলমেটের মাঝে আতঙ্কিত কাজল কালো চোখ জোড়া দেখে মেহেরজের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাইকের হ্যান্ডেলের হাত রেখে স্পিড আরো বাড়িয়ে দিয়ে শ্রেয়সীর উদ্দেশ্য বলে, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।